আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আজকে এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন একাডেমিক প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের আজকের একটি বিশেষ লাইভে। আমরা এই লাইভে কথা বলি লাইফ অফ ফ্রন্টলাইন ফাইটার্স দের নিয়ে। আমরা এক একটি এপিসোডে এক একজন বিশেষজ্ঞ ডাক্তার, সুনামধন্য ডাক্তারদেরকে আমন্ত্রণ জানাই এবং তাদের জীবনের কথাবার্তা কিভাবে তারা জীবন লিড করছেন সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং সেটা আমাদের লাইফ ইমপ্লিকেশন করার চেষ্টা করি। দর্শক, আজকে আমরা তেমনই একজন মানুষকে আমন্ত্রণ করতে পেরেছি আজকের প্রোগ্রামটিতে। আমরা সবাই যাকে চিনি, যিনি আমাদের অ্যাক্সিস মেডিকেল স্কুলে অনেকগুলো ক্লাস দিয়েছেন। আমরা সবাই স্যারকে অনেক ভালোভাবেই চিনি। পরিচয় করে দিচ্ছি আজকে আমাদের অতিথির সাথে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার শেখ ফারিদ আহমেদ স্যার, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, ওয়েকম জেনারেল হসপিটাল, বাকিংহামশায়ার হেলথ কেয়ার NHS ট্রাস্ট ইউকে, হেড অফ ব্রেস্ট ইউনিট, BRB হসপিটাল ঢাকা। প্রথমেই স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রামটিতে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মাহাদি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কানেক্টিং মি। আমি ভালো আছি। হাউ আর ইউ? স্যার, আমরাও এই করোনা মহামারীতে যতটুকু ভালো থাকা যায় চেষ্টা করছি ভালো থাকার। জানি না স্যার কতদিন ভালো থাকবো, সবাই আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি ভালো থাকার জন্য। স্যার, আমি প্রোগ্রামটি শুরুর পূর্বে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা আজকে চাইলে আপনাদের সাথে যুক্ত হতে পারেন, যে কোনো প্রশ্ন আমাদের অতিথিকে করতে পারেন আজকের এই বিষয় সম্পর্কে, স্যারের জীবন সম্পর্কে, স্যার কিভাবে আজকে এতটুকু জায়গায় চলে এসেছেন এগুলো জিজ্ঞেস করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন করতে হলে যে বিষয়টি ফলো করতে হবে সেটি একটু বলে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে আপনারা আজকে কমেন্ট বক্সে গিয়ে আপনাদের কমেন্ট জানিয়ে দিবেন বা প্রশ্ন জানিয়ে দিবেন। আমি আপনাদের হয়ে স্যারকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। কথা আর না বাড়াই, এখনো অনেক রাত হয়ে গেছে, আমরা প্রোগ্রামটি একদম শুরু করতে চাই। আপনার অনুমতি নিয়ে একদম মূল পর্বে ঢুকে যেতে চাচ্ছি স্যার। আপনি কি স্যার অনুমতি দেন? শিওর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার, প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে, এই করোনা মহামারীতে স্যার আপনি কিভাবে আপনার সময় পার করছেন একটু যদি সবাইকে বলতেন। ওয়েল, কোভিডের শুরুতে আমি তখন বাংলাদেশে ছিলাম। তখন একটা ইন্টারন্যাশনাল ব্রেস্ট সার্জিক্যাল লাইফ সার্জারি ওয়ার্কশপ, যেটা আমি গত বছর 9-10 মার্চে ঢাকায় করেছিলাম। সেখানে আমেরিকার একজন টপ সার্জন, মাইসেলফ, ইউকে থেকে আরেকজন সার্জন, রাশিয়া থেকে একজন সার্জন এবং বেশ কিছু অনকোলজিস্ট এবং লোকাল বাংলাদেশের অনেক সার্জন, ইয়াংস্টার সার্জিক্যাল ট্রেনিজ, সিনিয়র সার্জন, অনকোলজিস্ট এরা গ্যাদার করেছিল। এবং সেই প্রোগ্রামটা শেষ করার পর 14 তারিখে আমি ইংল্যান্ডে ফেরত যাই। এবং আমার মনে একটু সন্দেহ হয়েছিল যে ওই ইন্টারন্যাশনাল প্রোগ্রামটা ঢাকায় করতে পারবো কিনা, কারণ ওই মুহূর্তে আমার জানা মতে কয়েকটা কেস কোভিড এর আমরা এদিক সেদিক শুনতে পাচ্ছিলাম। তো আমি যখন ইংল্যান্ডে ফিরে গেলাম 23শে মার্চ থেকে কিন্তু লকডাউন শুরু হয়ে গেল, ইউকে তে ন্যাশনাল লকডাউন। বাট দ্যাট লকডাউন ওয়াজ অনলি ফর দোজ সিভিলিয়ানস এন্ড স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এভরিথিং ওয়াজ শাট। সো আমরা যেটা বাংলাদেশে যে লকডাউন দেখি, যে ট্রাফিক জ্যাম, প্রচুর নর্মাল লাইফ অ্যাক্টিভিটিস লকডাউনে চলছে, ইংল্যান্ডে কিন্তু লকডাউন ওয়াজ এন্টারলি ডিফারেন্ট। ইট ওয়াজ অ্যাবসলিউটলি কোয়াইট। একমাত্র যারা ফ্রন্টলাইনার্স, ডক্টরস, নার্সেস, হসপিটাল ওয়ার্কার্স, পুলিশ, আদার সিকিউরিটি ফোর্সেস, তাছাড়া ডে টু ডে লিভিং এর জন্য যে সমস্ত শপে খাবার দাবার, এগুলো ছাড়া এভরিথিং ওয়াজ টোটালি শাট। এবং এরকম একটা সময়ে উই অ্যাজ এ ডক্টরস ইন ইংল্যান্ড, উই হ্যাড টু কন্টিনিউ ওয়ার্ক। আমরা কাজ করেছি। কোভিড এর ভয় ছিল। ইনিশিয়ালি আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কোনো হসপিটালে একটু চ্যালেঞ্জ হয়েছিল, স্পেশালি লন্ডনে। We were just outside London, so basically my hospital is Buckinghamshire Health Care NHS Trust, which is about 20 minutes drive from Heathrow. So in between London or Oxford, মাঝে মাঝে আমাদের এরিয়াটা। এবং ফরচুনেটলি আমাদের হসপিটালে পিপিই এর যথেষ্ট সাপ্লাই ছিল। তো এরকম একটা অবস্থায় কোভিড এর শুরুতে, you know that UK is one of the big hit, মানে আমাদের অনেক বেশি অ্যাটাক হয়েছিল, অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, অনেক সাফার হয়েছে। এবং ওর মধ্যে আমাদের অ্যাজ এ ডক্টর we had fairly challenging time, but we never stopped. We continue to provide our service and care. And কোভিড এর ভয়ে আমরা we didn't stop really. আর যা হবার তাই হলো। আমি নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলাম এপ্রিলের ফার্স্ট উইকে।
সেটা এক লম্বা কাহিনী, মেবি আই উইল শেয়ার ইট লেটার অন। এবং আই ওয়াজ অফ অনলি ফর 10 days। তারপরে I had some little symptoms, buta gas, serious pain, high fever, anosmia, I lost smell sensation completely, and serious weakness and tiredness. এটা fortunately আমার respiratory symptom, sore throat এর মতো symptom ছাড়া I had nothing. So I recovered in 10 days, and তারপরে কিন্তু I never stopped, continue to work, seeing cancer patients in clinic. কিছুটা আমরা টেলিফোন কনসালটেশন করেছি অ্যাজ এ স্ট্র্যাটেজিক sort of আমাদের একটা প্ল্যানিং ছিল। আর ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সার পেশেন্টের সার্ভিস, সার্জারি, এগুলো আমরা আমাদের হসপিটালের অ্যাকিউট সার্ভিসটাকে পুরোটা কনভার্ট করে, ইলেকটিভ সার্ভিসটাকে পুরোটা বন্ধ করে দিয়ে শুধু কোভিড পেশেন্ট ম্যানেজ করা হয়েছে। আর আমাদের সার্জারি, যেটা ক্যান্সার সার্জারি, এগুলো আমরা একটা প্রাইভেট হসপিটাল, বেসিক্যালি ইউকের সমস্ত প্রাইভেট হসপিটাল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল, and they all merged with National Health Service, so that was fantastic. এবং আমাদের ক্যান্সার সার্ভিস গুলো, আমরা সার্জারি গুলো চিলড্রেন হসপিটালের প্রাইভেট উইং এ ওখানে আমরা কনস্ট্যান্টলি করেছি। সো বেসিক্যালি we never stopped. COVID couldn't beat us. Yeah, স্যার। আসলে দর্শক, একটি জিনিস কি খেয়াল করেছেন কিনা, আজকে স্যারদের মতো ফ্রন্টলাইনাররা আছেন বলে, যারা নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, তারা আছেন বলে কিন্তু আমরা নিঃসন্দেহে আমাদের নিঃশ্বাসটা ফেলতে পারছি। তো স্যার, আপনাদের অসংখ্য সালাম জানাই। আপনারা আছেন বলেই আমরা আসলেই স্যার আমাদের যখন আমরা জীবন যাপন করছি, আমরা চিন্তাই করছি না আসলে কিভাবে কারা এই ফ্রন্টলাইনাররা কিভাবে কাজ করছেন। আপনাদের মুখ থেকে যখন স্যার শুনি এগুলা, নিজেও করোনা আক্রান্ত হয়েছেন, ভালো হয়েছেন, এখন ভালো আছেন, শুনতেও স্যার অনেক ভালো লাগে। আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্নটি স্যার এরকম, আপনি তো এখন ডাক্তার হয়ে গেছেন স্যার, একজন সুনামধন্য ডাক্তার। আপনার স্যার ডাক্তার হওয়ার পেছনের গল্পটা স্যার জানতে চাচ্ছি। আপনার এমবিবিএস পড়ালেখাটা স্যার কিভাবে শুরু হয়েছে, কোন মেডিকেল থেকে শুরু হয়েছে, একটু যদি বলতেন। ধন্যবাদ। আমি 1992 তে পাশ করেছি, কিন্তু ঢাকা কলেজ থেকে পাশ করলাম 84 এ। তারপরে 85 থেকে আমি প্রথমে বরিশাল মেডিকেল কলেজে চান্স পাই, তারপর 7 দিন ক্লাস করেছি, অটো মাইগ্রেশনে ময়মনসিং চলে আসি। Mymensingh Medical College, I continued my medical college studies. ওখানে I had great time there. I had lots of friends. খেলার মাঠে অনেক সময় পার করেছি, বাকি সময়টা হসপিটালে ক্লিনিক্যাল ওয়ার্ক এইগুলো কাজগুলো করেছি। এবং একটা জিনিস আমি অবশ্যই স্বীকার করব যে if I could go back, তাহলে তার একটু বেশি পড়াশোনা করতাম, খেলাধুলা একটু কম বা রাজনীতি বা একটু কম করে আমরা যদি বেশি পড়াশোনায় মন দিতাম, maybe we could have done even better. আমি একটা জিনিস জেনে খুশি হয়েছি যে আমাদের পরবর্তী জেনারেশন, they are much more concentrated on career building, studies. এটা আমি নিজে চোখে দেখেছি ময়মনসিং এ যেও। So I was very pleased যে things are in the right direction. আর মেডিসিনে কেন আসলাম, আমি নিজেও, আমার একটা শখ ছিল, I wanted to help people. এবং আমি যখন কলেজে পড়ি, আমি প্রফেসর বিচৌধুরী স্যারকে দেখেছি যে হোয়াট অ্যান এক্সেলেন্ট ক্লিনিশিয়ান, সে কিভাবে পেশেন্টের সাথে কথা বলে, পেশেন্টকে ম্যানেজ করে, তার কথাবার্তাতে অর্ধেক মানুষ ভালো হয়ে যেত। ইনফ্যাক্ট আমার ইংল্যান্ডে আসার পিছনে আমার মেডিসিন পাশ করা, পরবর্তী স্যারের সাথে আমি কাজ করেছি কিছুদিন ঢাকায়, এবং উনি কিন্তু আমাকে পার্সোনালি হেল্প করেছিলেন ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে। And he actually wrote a letter, recommendation letter to British High Commissioner, and everything was easy like anything. And I never had to look back. So he was my inspiration, one of the inspiration. My parents always wanted me to be a doctor. So they did guide me and help me to reach my goal. এবং আমি নিজেও চেয়েছিলাম। So সবকিছু মিলিয়ে here I am. আসলে স্যার ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলেছেন। স্যার একটা প্রশ্ন রাখতে চাই এখানে। স্যার কখনো এমবিবিএস পড়ালেখার মাঝে কখনো কি স্যার আফসোস হয়েছিল কিনা যে ইস, আমি যে ডাক্তার না হয়ে অন্য কিছু হতে পারতাম, এরকম কিছু হয়েছিল কিনা? এরকম স্যার টার্ম প্রফের এত প্যারার মধ্যে স্যার আসলে অনেকেই এরকম মনে করে, ইস আমরা যে ডাক্তার না হয়ে অন্য কিছু হতে পারতাম, এরকম স্যার মনে হয়েছিল না কখন? If I'm honest, not even a single day, not even single moment. But আমি আমার কিছু বন্ধু বান্ধবদেরকে দেখেছি যারা মা বাবার চাপে
পড়ে মেডিসিনে এসেছিল এবং কেউ কেউ বুয়েটে জয়েন করেছিল, কেউ ইউনিভার্সিটিতে জয়েন করেছিল টপ কোনো সাবজেক্টে। ওদের দ্যাটস হোয়াট দে ওয়ান্টেড টু ডু, কিন্তু এট দ্য সেম টাইম মেডিসিনও চান্স পেয়েছে এবং আলটিমেটলি অনেকটা চাপে পড়ে, এবং যেটা পরবর্তী তারা স্বীকারও করেছে। ফ্রেন্ডের মধ্যে তো বুঝতেই পারো যে দে শেয়ার লট অফ থিংস, অ্যান্ড অ্যাকচুয়ালি ওদের বেশিরভাগই কিন্তু দে ডিডন্ট রিয়েলি ডু ওয়েল। পরীক্ষাতে অনেক সময় অসফল হয়েছে, পিছিয়ে গিয়েছে, তারা ফ্রাস্ট্রেটেড ছিল, এদিক সেদিক বিভিন্ন কাজে অ্যাক্টিভিটিতে জড়িয়ে গিয়েছে, এবং আমি ওদের হতাশাটা দেখেছি। এবং আমি বলবো, আমি নিজে একজন প্যারেন্টস নাও, আমি নিজেও চাইনি আমার ছেলে মেয়েরা আমাদের চাপে পড়ে মেডিসিনে পড়তে আসুক, কারণ আমি দেখেছি আমার কিছু বন্ধু বান্ধব সাফার করতে, এবং আমি শিওর প্রতিটা ব্যাচে এরকম ইউ উইল ফাইন্ড some of your Yes. friends and colleagues, they had to go through exact endure this pain of what they wanted to be something else, কিন্তু they end up becoming a doctor, and Yeah. I'm not sure তারা কতটা এনজয় করতে পারবে পরবর্তীতে or successful হতে পারবে, but that was a big lesson for all of us. ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন। স্যার এখন যে প্রশ্নটি আপনাকে স্যার করতে চাই, আসলে প্রশ্ন না স্যার, জানতে চাচ্ছি সেটি হচ্ছে স্যার বাংলাদেশ ছেড়ে যাওয়ার চিন্তা কখন আসলো, এবং স্যার এর পিছনে কোনো কারণ আছে কিনা? স্যার বাংলাদেশ ছেড়ে গিয়ে যে আমি বাইরের দেশে নিজের ক্যারিয়ার করবো, একটু যদি স্যার সবাইকে খুলে বলতেন। কয়েকটা ছোট ছোট রিজন ছিল। আমার ওয়াইফ, আমি অ্যাকচুয়ালি মেডিকেল কলেজে থাকা অবস্থায় বিয়ে করি, and that was another story, but she has always been my great inspiration, and she also wanted me to do fellowship in surgery, FRCS. আমার একটা স্বপ্ন ছিল আমি সার্জন হব, এবং সবার ইন্সপিরেশনে তাছাড়া ঢাকায় আমি যখন পাশ করার পরে বিচ্যুতি স্যারের সাথে কাজ করলাম, স্যারও আমাকে অনেক এনকারেজ করেছে। তাছাড়া হলি ফ্যামিলিতে যখন কাজ করি, প্রফেসর জিয়াউল হক স্যার, আই এম এভার সো গ্রেটফুল টু হিম, আমাকে যথেষ্ট এনকারেজমেন্ট করেছে। এছাড়া আমাদের আরো কিছু শ্রদ্ধা শিক্ষক ছিলেন যাদের টিজিং আমাকে আরো পজিটিভলি এনকারেজ করেছে টু টেক এ সার্জিক্যাল ক্যারিয়ার। স্পেশালি I wanted to be an FRCS surgeon by working in UK and to learn hands-on experience. I didn't want to become a paper-only fellow. তুমি হয়তো দেখে থাকবে যে দেশে অনেকেই রয়্যাল কলেজে লিখে বা কোনো রিকমেন্ডেশন মাধ্যমে একটা অনারারি FRCS পেয়ে যায়, but they don't write honorary, they just write FRCS. আমি ওটা ছোটবেলা থেকে I wanted to avoid that, কারণ আমি চেয়েছিলাম the difference between the real tiger and the paper tigers, so I wanted to be something genuinely a fellow, that I would be working in UK, আমি কিছু কাজ শিখবো যেটা আমি সেটা দেশে এটাকে ট্রান্সলেট করে নিয়ে আসতে পারবো, সেই টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমার যে কাজটা আমি দেশে মানুষকে দিতে পারবো সেটা আমি করতে চেয়েছিলাম, এবং আমার মনে হয় আমি একটু একটু সফল হতে পেরেছি। আচ্ছা, গ্রেট, ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলছেন। স্যার আপনি স্যার কোনো পরীক্ষা দিয়ে এসেছিলেন কিনা, বা স্যার কিভাবে এসেছিলেন একটু যদি স্যার একটু বলতেন সবার সামনে একটু ক্লিয়ার করে, কোনো লাইসেন্স এক্সাম কিনা? ইংল্যান্ডে আমার ওই সময় যখন আমি 94-এ ইংল্যান্ডে যাই, তখন কিন্তু জিএমসি রিকগনিশন ছিল না বাংলাদেশের অনেকগুলো হসপিটালের মেডিকেল কলেজে, সো দ্যাট ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ, বাট উই ওয়েটেড। তারপর পরীক্ষার প্রিপারেশন খুব ডিফিকাল্ট ছিল, কারণ বাংলাদেশে আমাদের যে এমবিবিএস এর পড়ার যে সিস্টেম আর ইউকে ইট ওয়াজ বিট ডিফারেন্ট, সো আমাদের অনেক বেশি ডিটেলস একেবারে শুরু থেকে স্ক্র্যাচ থেকে আবার পড়াশোনা শুরু করতে হয়েছে। এক্সাম সিস্টেমটা ডিফারেন্ট ছিল, এমসিকিউ সিস্টেমটা ডিফারেন্ট ছিল, FRCS পাস রেট ছিল about 9%, হাইস্ট ছিল 13%, and it was a real challenge. I mean, even আমাদের সাথে যারা ককেশিয়ান লোকাল বয়েজ অ্যান্ড গার্লস, কেউ হয়তো 15 বার 16 বার অ্যাটেন্ড দিয়েছে, সো ইউ ক্যান ইমাজিন প্রথমে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, তারপরে দু দেশের এডুকেশন সিস্টেম ওয়াজ লিটল বিট ডিফারেন্ট, সো ইট ওয়াজন্ট দ্যাট ইজি, বাট উই ওয়ার ডিটারমাইন্ড। আমার স্টাডি পার্টনার ছিল হাবিব মিল্লাত মুন্না ভাই, সে মেডিকেল কলেজের একদম সিনিয়র, অ্যান্ড হি ইজ এ রিনাউন্ড পলিটিশিয়ান, এমপি, and Bangladesh healthcare sector সে কিন্তু বিরাট কাজ করছে, so we studied together, and I have to say he was one of the best example of perseverance. মানে অধ্যবসায়ের রবার্ট ব্রুস আর কি জিনিস, ওই আমরা যে মাকড়সার কাহিনী শুনেছি, is nothing.
মানে মুন্না ভাইয়ের লাইফস্টাইল মানে ইউ হ্যাভ টু বি, আমি ওটা আরেকদিন বলবো একদিন। So we Yes, all sir. studied together, we fought, we struggled, and it wasn't that easy. কিন্তু আমরা পাশ করেছি। Subsequently, I wanted for a clinical attachment. So after half an hour interview, the Southeast Regional Director offered me a job directly. So without PLAB, I didn't go through PLAB. Yeah. সে আমার হাফ এন আওয়ার ইন্টারভিউতে আমাকে ডিরেক্টলি জব অফার করা, I was stunned. এবং I accepted it, obviously. So only thing I had was IELTS. I had a score of 7.5, and that was it. So he asked me to apply for GMCA or Royal College এর মাধ্যমে আমার স্পন্সরশিপের ব্যবস্থা করে দিল, and I got my job. So and then I never looked back. So obviously that was one of the way to go get into the UK system. কিন্তু আমি বলবো যে PLAB is a better way to do it. অথবা বাংলাদেশ থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে ইংল্যান্ডে যে তারপরে MRCS কমপ্লিট করার পর you can apply for GMC registration once you completed your either OET or IELTS. Then এটা আগের চেয়ে অনেক একটু সহজ হয়েছে। আর MRCS পাস করাটা আগের চেয়ে পাস রেটটা কিন্তু বেটার। সো FRCS টা কেন যেন ওই যে সাপ লুডু খেলাটা মনে আছে, যে ওই লুডু খেলতে খেলতে উপরে যে জাস্ট সমস্ত সাবজেক্টে পাস করার পরে বিভিন্ন বোর্ডের সেকশন গুলোতে পাস করার পরে একটা জায়গায় ফেল, আবার ব্যাক টু স্কয়ার। সো দ্যাট ওয়াজ এ রিয়েল চ্যালেঞ্জ। Oh my God, স্যার আসলে এটা অনেক বেশ শুনতেও খারাপ লাগে যে এতগুলা সাবজেক্টে পাস করা, শুধুমাত্র একটা সাবজেক্টে ফেল করলে টোটাল ফেল আসে। এটা একটা মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তারের জন্য খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। স্যার আমি এখন যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি, এতগুলো সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টটি কেন বেস্ট মনে হলো স্যার আপনার? কোনটা, সার্জারি? ইয়েস স্যার। আমার কাছে প্রথমে মনে হয়েছে I wanted to be a doctor first, but behind মানে সবসময় মনের মধ্যে একটা ছিল যে I wanted to be a surgeon. এবং it gives you a different challenge, you know, you could make someone's life better immediately. একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে এই চ্যালেঞ্জটা অনেক বেশি এনজয়েবল, এবং যেটা আমি মনে হতে চেয়েছি I enjoyed being a surgeon. এই কারণে probably what I enjoyed most, I was able to, you know, I was successful to go and get through my exam. Tarpore I was able to secure jobs because it wasn't that easy those days. Surgery the career kora, it was slightly challenging, but if I could do it, I'm sure all of you can do it. এবং that drive, আমি চেয়েছিলাম এটা করার জন্য, I think that helped me a lot. You have to really want, you know, you want something and you will get it. অনেক সুন্দর বলেছেন স্যার। স্যার এখন যে প্রশ্নটি করছে, আমাদের সাথে অনেকেই জয়েন দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন দিয়েছেন এবং এতক্ষণ ধরে পুরো প্রোগ্রামটি দেখে আসছেন। আমি এখন যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি সেটি হচ্ছে, একজন বাংলাদেশি ডাক্তার হিসেবে সে যদি চায় অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন হিসেবে ইউকে তে ক্যারিয়ার করতে, তার আসলে স্যার কি কি বিষয় লক্ষ্য রেখে সামনে এগোতে হবে আপনি বলে মনে করেন? First of all, আমি বলবো যে you need to get into the system first, you know, PLAB দিয়ে হোক অথবা MRCS কমপ্লিট করে, যে IELTS কমপ্লিট করে, then you get to GMC registration. প্রথমে মনে রাখতে হবে যে 5-6 মাস কিন্তু একটু স্ট্রাগল হবে to secure a job. Get any job, either foundation or ER2 অথবা co-trainee, যে কোনো জব নিয়ে আগে UK সিস্টেমে ঢুকতে হবে। এরপরে you start building up your portfolio, CV টা ভালো করতে হবে। আমি যখন অক্সফোর্ডের co-trainee এবং স্পেশালিস্ট ট্রেনিং জবগুলোর ওই ইন্টারভিউর আগে যে সিলেকশন প্রসেস সেটাই দেখতাম, বাংলাদেশে অনেকে অ্যাপ্লাই করতো, এদের সিভি গুলো না এত দায়সারা ভাবে লেখা, এবং ইউ নিড টু সেল ইউরসেলফ। একটা সিভিটা, বিকজ উই ডোন্ট নো ইউ, সিভিটা হচ্ছে ইউর অনলি মিনস। ওটা যত বেশি শার্পেন করা যায়, কারেক্ট করা যায়, স্পেলিং মিস্টেক গুলো বাদ দিয়ে সুন্দর মতো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, নিজের ক্যারিয়ার গুলোকে সুন্দর মতো সাজিয়ে ধরে পোর্টফোলিওটাকে ভালো মতো ডেভেলপ করে, এগুলো যদি করা যায়, then obviously you score better. Then you get your jobs, and once you get into a co-training job, get all these requirements in MRCS to আগে কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে ATLS courses, advanced and basic life support, এগুলো যা যেগুলো সব করে ফেলতে হবে,
try to do some audit activities and publications. আমি এটুকু বলবো, আমি 3.5 বছর ধরে বাংলাদেশে অন এন্ড অফ আসা যাওয়া করছি, টেকনোলজি ট্রান্সফার এবং ব্রেস্ট সার্জারি, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি যে কনসেপ্ট এবং মডার্ন ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ব্রেস্ট সার্জারি যে ম্যানেজমেন্টের, এটা আমি বাংলাদেশে স্টাবলিশ করার চেষ্টা করেছি এবং লার্জলি সাকসেসফুল হয়েছি। এর পাশাপাশি আমি কি করেছি, আমার মেডিকেল অফিসার অ্যাটলিস্ট 5 থেকে 6টা পাবলিকেশন রেডি করে ফেলেছে। আমি তাদের নামে উই পাবলিশ বাট উই কেপ দেম, ইউ নো, দে অল কন্ট্রিবিউটেড। তো আমি যেটা বলবো যে এরা যখন আবার ইংল্যান্ডে যাবে, আমি যদি কারো সিভি দেখি যে 4-5টা পাবলিকেশন অলরেডি তাদের সিভিতে আছে, ইট রিয়েলি গিভস এ স্ট্রেংথ and ammunition to, you know, be ahead of the game. So audit work, publications, they're quite important, এবং keep applying for jobs. একটা হয়নি তাতে কি হচ্ছে, 10টা জায়গায় অ্যাপ্লাই করো, you will get it. And then once you build your portfolio and a strong CV and you apply for jobs for specialist training, ওখানে সার্জিক্যাল ট্রেনিং যে জেনারেল সার্জারিতে ঢোকার পরে you complete your surgical training and near to the ST7 or 8 you could do specialist training শেষ পর্যায়ের দিকে you could apply for a year oncoplastic fellowship training program, যেটা ইউকের বেশ কিছু সেন্টারে আছে, এটা একটা অপশন। আর এছাড়া somebody could apply individually, যে আমি একটা ব্রেস্ট ফেলোশিপে কোনো বা ব্রেস্ট ইউনিটে কাজ করব, কয়েক বছর কাজ করব, I will build my expertise. So এইভাবে you could get into the system as a breast surgeon, and then oncoplastic reconstructive breast surgeon, you could work with the surgeons. ইংল্যান্ডে কি হয়, একটা জিপি রেফার করবে অথবা থ্রু ব্রেস্ট স্ক্রিনিং ব্রেস্টের প্রবলেম রেফার করে পাঠাবে ব্রেস্ট ইউনিটে, এবং একজন ব্রেস্ট সার্জন উইল বি রেসপন্সিবল ফর দ্যাট পেশেন্ট। যদি কোনো প্লাস্টিক সার্জনের কোনো স্কিলের প্রয়োজন হয়, রিকনস্ট্রাকটিভ সার্জারি মেজর যেখানে ফ্রি ফ্ল্যাপ রিকনস্ট্রাকশনের প্রয়োজন রয়েছে, তখন breast surgeon plus plastic surgeon will work together, and it's like a multidisciplinary team approach. So শুরু থেকে আমি বলবো যে you just start from the beginning scratch, gradually build on it, এবং তোমার স্পেশালিস্ট ট্রেনিং এর শেষের দিকে you could express your interest that you want to become an oncoplastic breast surgeon. You will get placement in breast unit and breast surgery training will complete হবে, and then you do at least a year fellowship training that will give you a huge strength. And apart from that, you could also consider doing a master's MSc in oncoplastic breast surgery. এটা ইউকের বেশ কিছু ইউনিভার্সিটি অফার করছে, so that is another option. কিন্তু হাতে কলমে কাজ শেখার কোনো আসলে এটার কোনো ব্যতিক্রম নেই, এটা তোমাকে শিখতেই হবে। খুব সুন্দর করে বলেছেন স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা একটা কমেন্ট নিতে চাই, আসলে এরকম আলাপ আলোচনার মধ্যে এরকম কমেন্ট গুলো খুব সুন্দর লাগে স্যার। আচ্ছা, আপনাকে কমেন্ট করেছেন একজন, নাম হচ্ছে স্যার তানজিনা সুলতানা মাহি স্যার। উনি আসসালামু আলাইকুম স্যার, আমার আম্মু আপনার পেশেন্ট, আই ফিল ব্লেসড টু হ্যাভ ইউ অ্যাজ এ মাই মমস ডক্টর। স্যার একজন ডাক্তার হিসেবে এরকম একটা আলাপ আলোচনার মধ্যে এরকম কমেন্ট আসলেই আমাদের ইন্সপায়ার দেয়, যারা আমরা ইন ফিউচার ডাক্তার হব বা আমরা যারা স্টুডেন্ট আছি, এগুলা ওয়ার্ড আমাদের জন্য খুবই ইন্সপায়ার করে আমাদের জীবনের জন্য। তো স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে স্যার আপনাদের ক্যারিয়ারের পিছনে এতগুলো কাজ করে যাচ্ছেন আমাদের দেশের জন্য, যেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। আমি নেক্সট প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে স্যার বাংলাদেশের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন এবং ইউকের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জনের মধ্যে কি পার্থক্য পেয়েছেন স্যার আপনি? আপনার কাছে কোনো পার্থক্য পরিলক্ষিত হয়েছে কিনা আপনার ক্যারিয়ারে? আসলে আমি 3.5 বছর আগে যখন এসে দেখলাম যে ব্রেস্ট সার্জারি ডান বাই এনিবডি, from gynecologists to general surgeons and some few breast surgeons, কিন্তু এখানে তো কোনো স্ট্রাকচার ট্রেনিং ওরকম আসলে নেই। ইটস মোস্টলি লাইক এ জেনারেল সার্জিক্যাল একটা প্যাসেজে সবাই ব্রেস্ট সার্জারি করতো, এবং এটা এখন অনেকে করছে। কিন্তু আমি যেটা দেখেছি যে কোনো প্রপার গাইডলাইন্স ছিল না, এবং যে যার মতো ইচ্ছা মতো ব্রেস্ট সার্জারি, আর ব্রেস্ট ক্যান্সার মানে হচ্ছে একটা অপারেশন, সেটা হচ্ছে ম্যাস্টেক্টমি, অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স, এবং ইররেসপেক্টিভ অফ টিউমার সাইজ, ক্যান্সার সাইজ অর টিউমার বায়োলজি, ইমিউনোসাইটোকেমিস্ট্রি ছাড়াই অপারেশন করে দিচ্ছে, এবং ইউ ডোন্ট নো যে কোন পেশেন্টের আগে কিমোথেরাপিতে বেটার বেনিফিট হবে, কোনটাতে সার্জারি আগে বেনিফিট হবে, যেগুলো ইমিউনোসাইটোকেমিস্ট্রি ছাড়া ইম্পসিবল। এছাড়া আমি যেটা দেখতে পেয়েছি যে সিম্পল ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজির উপর বেস করে ম্যাস্টেক্টমি, অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স করে দেওয়া হচ্ছে, এন্ড দ্যাট ইজ লাইক এ ডিজাস্টার। এবং এগুলো আমি ভুল বলবো না, তবে আমি বলবো এগুলো হচ্ছে
ইটস কাইন্ড অফ লাইক না, এখন যদি কেউ ঠেলা গাড়ি করে হাসপাতালে যায় কাজের জন্য বা ঢাকা শহরে ঘোরাফেরা করে, ইটস নট এ ব্যাড থিং, কিন্তু এটা অনেকটা 40-50 বছর 100 বছর আগে মেবি এটা অ্যাপ্রোপ্রিয়েট মিনস অফ ট্রান্সপোর্ট ছিল। এখনকার দিনে কিন্তু এটা একটু সেকেল হয়ে যায়। সেরকম অনেকেই অনেক ভালো কাজ করছেন, আমার রেসপেক্টেবল সিনিয়ররা যারা বাংলাদেশে আছেন অনেক ভালো ভালো কাজ করছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইউকের যে স্ট্রাকচার ট্রেনিং পাথওয়ে, যে মডার্ন ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার, এটা একদম টোটালি ল্যাকিং ছিল। এরকম অবস্থায় আমি যেটা করেছি, বাংলাদেশ থেকে টোটাল 14 জন সার্জন, 2 জন রেডিওলজিস্ট, এদেরকে আমি ইংল্যান্ডে মান্থলি বেসিসে নিয়ে গিয়েছি। আমার অনেকে আমার বাসায় থেকেছে, আমার বাসাটা একটা সরাইখানা হয়ে গিয়েছিল, এখনো আছে। আমি অনেক বাংলাদেশি থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে অনারারি কন্ট্রাক্টের ব্যবস্থা করে হাতে কলমে ট্রেনিং এর ব্যবস্থা করেছি, দে কেম ব্যাক টু বাংলাদেশ। এবং এর পাশাপাশি আমি যখন 3.5 বছর ধরে অন এন্ড অফ বাংলাদেশে আসছি, এখন যেরকম একটু লং টার্মের জন্য আমি একটু এসেছি, যাতে একটু ব্রেক নিয়ে, যাতে টেকনোলজি ট্রান্সফার, যেটা হচ্ছে মডার্ন ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার থ্রু প্রপার গাইডলাইন্স, ইউকে স্ট্যান্ডার্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট গুলো, ওভারঅল ম্যানেজমেন্ট গুলো, অনকোলজিক্যাল সেফটি অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস্টিক্যাল সার্জিক্যাল স্কিলের কম্বিনেশনটা বাংলাদেশে আমি এস্টাবলিশ করার চেষ্টা করেছি। এবং আমাদের সাথে যারা দেশে কাজ করছেন, অনেক যারা সিনিয়র সার্জন রয়েছেন, জেনারেল সার্জন, প্লাস্টিক সার্জনের কম্বিনেশন, উই আর ডেভেলপিং গ্র্যাজুয়ালি। এবং আমি মনে করব যে আমার ব্রিটেনে কাজ শেখার যে স্কিলটা, আমার যে এক্সপার্টিস, এটা যদি আমি দেশের সবার সাথে মিলে একসাথে কাজ করে এটাকে আরো ফার্দার ট্রেনিংটা যদি ডেভেলপ করতে পারি, আই থিঙ্ক ইট উইল গো এ লং ওয়ে। তবে আনফর্চুনেটলি বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে এরকম কোনো অপরচুনিটি নেই যে আমি ওখানে যে কাজ করতে পারবো বা আমার এক্সপার্টিসটাকে সরাসরি ইউজ করতে পারবো। আর এটাও সত্যি কথা যে বাংলাদেশে কিন্তু 2/3 হেলথ কেয়ার কিন্তু প্রাইভেট সেক্টর দিচ্ছে। সো মি বিং এ প্রাইভেট প্র্যাকটিশনার, আমি বিআরবি হসপিটালে ওখানে একটা ব্রেস্ট ইউনিট সেট আপ করেছি, তার আগে আনোয়ার খানে করেছি, কারেন্টলি আরেকটা ল্যাবে ক্যান্সার হসপিটালে আমরা একটা সেন্টার করার চেষ্টা করছি। এবং এর পাশাপাশি আমি যখনই ঢাকায় থাকি, আমার সাথে ট্রেনিং বিভিন্ন হসপিটাল থেকে ডক্টররা, সিনিয়র সার্জনরা আমার সাথে জয়েন করে, আমি তাদেরকে হাতে কলমে ট্রেনিং দিই। এছাড়া আমার যে সহকর্মী আলী নাফিস ইংল্যান্ডে 4বার ট্রেনিং করে এসছে, বা আমার বাংলাদেশে 3.5 বছর ধরে কাজ করছে। আমি বেসিক্যালি আমি কারোর সাথে এখানে কম্পিট করতে আসিনি, আমি এখানে কমপ্লিমেন্টারি। কেউ যদি কাজ শিখতে চায় বা আমার কাছে ইউকে স্ট্যান্ডার্ড ট্রেনিং এর যে অপরচুনিটি যেটা রয়েছে ইংল্যান্ডে না যে, সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি বাংলাদেশের পেশেন্টরা যাতে ইংল্যান্ডে কষ্ট করে ফ্লাই না করে বা আশেপাশের কান্ট্রিতে যে ট্রিটমেন্ট না নিয়ে বাংলাদেশের মাটিতে যাতে তারা আধুনিক চিকিৎসাটা পেতে পারে, সেই অঙ্কোপ্লাস্টিক প্রসিডিউরের মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আননেসেসারি ম্যাস্টেক্টমির পরিবর্তে ব্রেস্ট কনজারভিং সার্জারি, মডার্ন এমন কিছু সার্জারি আমরা করছি, ইউড বি সারপ্রাইজ টু নো, যেটা গোটা এশিয়াতে হয় না, সেটা আমরা বাংলাদেশে দিচ্ছি। কিন্তু কয়জন মানুষ সেটা জানে? যেটা ইংল্যান্ডের কিছু ইউনিটে হচ্ছে, আমেরিকায় কিছু হচ্ছে, ইউরোপের কয়েকটা দেশে হচ্ছে, আর হচ্ছে বাংলাদেশের আমাদের ইউনিটে। এবং আমি চাচ্ছি যে এই ট্রেনিংটা আরো অনেক জায়গায় দিয়ে যারা এই, ফর এক্সাম্পল, যে রেডিও ফ্রিকোয়েন্সি সিট গাইডেড ওয়াইড লোকালাইজেশন, এই জিনিসগুলো তো আসলে এশিয়ার কোনো কান্ট্রিতে হচ্ছে না। তো আমরা এগুলো চেষ্টা করছি। ইটস নট ইজি টু সুইম অ্যাগেন্স্ট দ্য টাইড, কিন্তু আমি আশাবাদী, আমি হোপফুল যে বাংলাদেশে যে আমরা একটা এনভায়রনমেন্ট চালু করছি, যে মডার্ন ম্যানেজমেন্টটা যাতে এস্টাবলিশড হয় ক্যান্সারের ডিজিজে বা ব্রেস্ট ডিজিজের। বাংলাদেশি যারা সিনিয়র সার্জন বা যারা ফিউচার যারা ট্রেনিজ, তাদের সাথে আমরা একসাথে কাজ করে এটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি, এবং হোপফুলি উই উইল উইন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসলে স্যার আমাদের দেশের মানুষদের মনোভাব এইরকম হয়ে দাঁড়িয়েছে যে ভালো চিকিৎসার জন্য বাইরের দেশে যেতে হবে। আমার দেশের ডাক্তার আসলে কতটুকু করছেন আমরা আসলে ওইরকম তাদের কাছে পৌঁছাতে পারছি না, যার জন্য অনেকেই মনে করছে হয়তো আমার দেশের ডাক্তারের থেকে বাইরের দেশের ডাক্তার আসলে আমাকে আমার প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে। তো আসলে এটা আমাদের ব্যর্থতা, আমরা সবার কাছে এই কথাগুলো পৌঁছাতে পারছি না। আশা করব আজকের প্রোগ্রামের মাধ্যমে কিছুটা হলেও আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন নিতে চাই। এখানে একজন প্রশ্ন করেছে স্যার, স্টুডেন্ট একজন, নাম হচ্ছে স্যার খালিদ মুস্তাকিম শেষ। সে স্যার জানতে চেয়েছে এফআরসিএস এর জন্য স্টুডেন্ট লাইফ থেকে কোন দিক থেকে জোর দিতে হবে কিনা, বা এফআরসিএস রিলেটেড কিছু গাইডলাইন যদি স্যার দিতেন আপনি স্টুডেন্ট লাইফ থেকে স্যার কিভাবে পড়বেন। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আসলে শুরু থেকে এরকম কোনো এফআরসিএস এর জন্য টার্গেট করার দরকার নেই। আমি বলবো
স্টাডি ওয়েল, গেট ইউর এমবিবিএস সর্টেড। প্রতিটা সাবজেক্টে একটু ভালো মতো পড়াশোনা করতে হবে। মেবি ইউনো হসপিটালে থিয়েটারে একটু বেশি যাওয়ার অভ্যাস করলে বা সার্জিক্যাল পেশেন্ট গুলো বেশি দেখলে ইউ উইল ডেভেলপ মোর ইন্টারেস্ট। এটা ইম্পর্টেন্ট। এরপরে রিমেইন ফোকাস টু ইউর টাস্ক। যদি বাংলাদেশে থাকো তাহলে এফসিপিএস বা এরকম এমএস সার্জিক্যাল ক্যারিয়ার কিছু একটা কমপ্লিট করলে ভালো হয়। অথবা কেউ কেউ যদি মনে করে যে না, আমি পাস করেছি, ইন্টার্নশিপ কমপ্লিট করেছি, I want to move to UK. So in that case, I would suggest you go through your PLAB. বাংলাদেশে থেকে এগুলো অনেকে করছে, আমি অনেককেই জানি ইয়াংস্টাররা প্ল্যাব 1 পাস করে তারপরে আবার ফার্দার প্ল্যাবের ফাইনাল পার্টের জন্য যায়, এর মধ্যে এমআরসিএস কমপ্লিট করে ফেলে। সো এই জিনিসগুলো যদি ইফ ইউ স্টার্ট ইমিডিয়েটলি আফটার দ্যাট এন্ড দেন ইউ কাম টু ইউকে, ইট ডাজন্ট হ্যাভ টু বি যে একবারে পার্মানেন্টলি সেটেল হয়ে যেতে হবে। যেমন আমি নিজে প্রায় 94 থেকে আমি এত বছর ধরে ইয়াংগুলো এখনো আছি, কিন্তু আমি কিন্তু সবসময় আমার অন্তরে বাংলাদেশের জন্য যে টানটা রয়ে গিয়েছিল। এবং এই যে বারবার আমি আমার সমস্ত লিড গুলোকে ইউজ করে বাংলাদেশে আমি চলে এসে এখানে সার্ভ করার চেষ্টা করছি। আই এম শিওর ইউ গাইস কুড ডু এক্স্যাক্টলি সেম, যে 5-10 বছর কাজ করে ইউ গ্যাদার এনাফ এক্সপার্টিস এন্ড ওয়ান্স ইউ গেট ইন ইউকে সিস্টেম, ওখানকার ট্রেনিং, ওখানে সার্ভিস করার মাধ্যমে ট্রেনিং নেওয়ার পরে পাসিং এমআরসিএস এন্ড দেন ইন্টার কলেজিয়েট এক্সাম যেটা এফআরসিএস, সেটাও পাস করা খুব ইজি হয়ে যায়। সুতরাং আমি বলবো বিট বাই বিট একটু একটু করে স্টেপ ফরওয়ার্ড নিতে হবে। জাস্ট রিমেইন ফোকাস এন্ড ইউ উইল ডেফিনেটলি গেট দ্যাট। আমি যদি পারি, সবাই পারবে ইনশাআল্লাহ। দর্শক যাদের মনে এই প্রশ্নটা ছিল, আশা করি আপনারা আপনাদের উত্তরটুকু পেয়ে গেছেন। আসলে এই প্রশ্নটা অনেকের মনে স্যার থাকে, এর জন্য আমি প্রশ্নটা নিয়ে নিলাম। আমার নিজের মনে ছিল স্যার আসলে কিভাবে আমি এফআরসিএস এর জন্য প্রিপারেশন যদি আমি নিতে চাই স্টুডেন্ট লাইফ থেকে, আসলে কিভাবে নেওয়া উচিত ছিল স্যারের কাছ থেকে যদি শুনতে পারতাম। স্যার অসংখ্য সুন্দরভাবে বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার এখন যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি সেটি হচ্ছে, একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে, সুনামধন্য ডাক্তার হিসেবে স্যার বলবো, আপনাকে স্যার অনেকেই চিনে আমাদের এক্সিসে আমরা স্যার আপনার অনেক সুনাম শুনেছি এবং বাইরেও স্যার শুনি, এর জন্য আপনাকে স্যার সুনামধন্য ডাক্তার বলতে বাধ্য হচ্ছি। একজন সুনামধন্য ডাক্তার হিসেবে স্যার বাংলাদেশকে আপনি কি উপহার দিতে চান আপনার প্রফেশনালের মাধ্যমে বা আপনার ক্যারিয়ারের মাধ্যমে, স্যার কি উপহার দিতে চাচ্ছেন? অত্যন্ত কঠিন প্রশ্ন। আমি স্বনামধন্য কিনা জানি না, বাট আই এম ওয়ান অফ ইউ। আমি একজন সাধারণ ডাক্তার, বাংলাদেশের ছেলে। অনেকদিন বাইরে ছিলাম, স্বাভাবিক ভাবে একটা গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু আমার মনের ভিতর সবসময় বাংলাদেশ ছিল। এবং এই দেশ থেকে আমি পড়াশোনা করেছি এবং এই দেশকে আমি মনে করি আফটার অল দিস ইয়ার্স, আমি যেটা ইংল্যান্ডে যেটা শিখেছি, আমার সেই শিক্ষাটা আমি যদি বাংলাদেশে এসে দিতে পারি, সাধারণ মানুষের সেবা করতে পারি, এর পাশাপাশি যদি ট্রেনিং অপরচুনিটির ব্যবস্থা সরকারি বা বেসরকারি পর্যায়ে যেভাবে হোক, এটা যদি সম্ভব হয় আমি দিয়ে গিয়েছি, দিতে থাকবো যতদিন আমি বেঁচে থাকি। এটা আমার টার্গেট। এবং মেবি আমি ইংল্যান্ডে বাংলাদেশে দুদিকে আমার কমিটমেন্ট রয়েছে, আমাকে দুই দিকেই থাকতে হবে। মেবি আমি 50-50 আমার টাইমটা আমি স্প্লিট করব এবং গ্র্যাজুয়ালি মেবি ইন 5 years অর সো আমি মোর অ্যান্ড মোর বাংলাদেশে আমি সময় দেওয়ার চেষ্টা করবো। কারণ ইংল্যান্ডে আমি অনেক বছর সার্ভ করেছি, কাজ করেছি, আই হ্যাভ ডান লট অফ থিংস। আমি ওখানে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের স্ট্র্যাটেজি পলিসি প্রসিডিউরের লিড ছিলাম 10 years। ওখানকার অক্সফোর্ড ডিনারিতে আমি টিউটর হিসেবে কাজ করেছি অলমোস্ট 10 years। রয়্যাল কলেজের আমি অ্যাডভান্স ব্রেস্ট সার্জারির আমি কোর্স টিউটর ছিলাম 2 বছর। আমি আই হ্যাভ ডান লট অফ আদার থিংস এবং সেই স্যাটিসফ্যাকশন আমারটা রয়েছে। কিন্তু পাশাপাশি আমি যেটা লার্ন করেছি আমি চাই বাংলাদেশে সেটাকে দেওয়ার জন্য। এবং শুধু একজন দুজন করে ইংল্যান্ডে আমার ওখানে যাবে, ট্রেনিং নিবে, তা আছে। আমি যদি দেশে একটু বেশি সময় নিয়ে, দ্যাট উড মেক এ বিগ ডিফারেন্স। অ্যাটলিস্ট দেশের জন্য আমি অনেক কিছু করার আমি চেষ্টা করব। কিন্তু এটা আমাকে বুঝতে হবে, আমি সবাইকে আমি এই মেসেজ দিতে চাই, আমি এখানে কারোর সাথে কম্পিট করতে আসিনি। আমি আই উড লাইক টু কমপ্লিমেন্ট এভরিবডিজ এফোর্ট। দেশের অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে, সবার সাথে একসাথে কাজ করে ট্রেনিংটাও দিতে চাই, দেশের মানুষের সেবাও করতে চাই। একজন পেশেন্টকে যে সেবাটা আমি ইংল্যান্ডে দিয়েছি, একই মানের সেবাটা আমি বাংলাদেশেও দিতে চাই। এবং আমি শুধু একটা দিতে চাই না, আমি চাই আমার মতো অনেকেই যাতে এই সেবাটা দিতে পারে। এবং আমাদের দেশের মানুষ কেন বিদেশে যাবে, আমাদের কেন এই কনফিডেন্সটা আমরা দিতে পারছি না? আমি যেটা চাই যে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি করা,
আমি ইন্ডিভিজুয়াল এক একটা পেশেন্টকে প্রায় হাফ এন আওয়ার থেকে 40 মিনিটস টাইম দেই That's great. বাংলাদেশে, যেটা আমি ইংল্যান্ডও দিয়েছি, এবং ইট মেক্স এ বিগ ডিফারেন্স। 5 মিনিটে আসলে একটা পেশেন্টকে, একটা ক্যান্সার পেশেন্টকে বা একটা ব্রেস্টের সিরিয়াস কমপ্লেক্স পেশেন্টকে ম্যানেজ করা খুবই ইম্পসিবল। আর ইনফ্যাক্ট আমি Yes. বেশিরভাগ ক্ষেত্রে টার্সিয়ারি রেফারেল, যে অনেক কমপ্লেক্স পেশেন্ট গুলো বিভিন্ন জায়গায় ডিফিকাল্ট ওয়েতে ম্যানেজ হয়েছে, দে ইউজুয়ালি কাম টু মি। অথবা যারা সিঙ্গাপুর যাবে, ইংল্যান্ডে এক পা বাড়িয়ে রয়েছে, তারা আসলে আমার কাছে আসে। আমি চেষ্টা করি ওদের চাওয়া পাওয়াটা মিটিয়ে যতটুকু সম্ভব আমার স্কিলটাকে ইউজ করে তাদেরকে সার্ভ করার জন্য। এবং আমি চাচ্ছি যে আমার মতো এই বাইরের থেকে আমি যেটা শিখে এসেছি, যারা অনেকেই যদি বাংলাদেশে আসতো, তাহলে কিন্তু এই সেবার মানটা, পরিধিটা অনেক বেড়ে যেত। এবং আমি আশা করছি আমার বাংলাদেশে যারা সিনিয়ররা রয়েছেন বা আমার কলিগরা রয়েছেন, তাদের সাথে যদি আমি একসাথে কাজ করার সুযোগ পাই, তাহলে আমি শিওর বাংলাদেশের মানুষের জন্য, এবং তোমরা যারা দেশে রয়েছো, যারা সার্জিক্যাল ক্যারিয়ার করতে চাও বা অঙ্কোপ্লাস্টিক সার্জারিতে ক্যারিয়ার বিল্ড করতে চাও, দেশের মাটিতে অনেক সুযোগ রয়েছে। Yes, sir. ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলেছেন। এই বিষয়টি আসলে আমাদের সবার জন্য জানা খুবই দরকার ছিল। আমাদের ক্যারিয়ার সম্পর্কে আসলে স্যার অনেক স্টুডেন্টরা, মেডিকেল স্টুডেন্টরা তাদের চিন্তা ভাবনায় থাকে যে আমি পাশ করার পর বাইরের দেশে চলে যাব, আসলে বাইরের দেশে অপরচুনিটি আমার জন্য অনেক ভালো, আমার দেশে হয়তো আমার অপরচুনিটিটা কম। তো স্যারের কথার মাধ্যমে একটু হলেও বুঝতে পেরেছি আসলে আমাদের দেশে কতটুকু সুযোগ সুবিধা রয়েছে। তো আমি এখন যে প্রশ্নটি করতে চাচ্ছি, একদম আমরা কিন্তু স্যার প্রোগ্রাম অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসতে চেষ্টা করবো স্যার। এখন একটা প্রশ্ন করতে চাই একদম টপিকস এর বাইরে। স্যার, আপনার একটি স্মরণীয় কাহিনী স্যার শুনতে চাচ্ছি, যেটি আপনি ডাক্তার হিসেবে স্যার আপনার জীবনে স্মরণীয় হয়ে রয়েছে, যেটি আপনি আমাদের সামনে সবার সাথে শেয়ার করবেন স্যার। এমন কোন একটা কাহিনী স্যার আপনি বলবেন? অত্যন্ত অত্যন্ত কঠিন একটা প্রশ্ন। আমি মনে করি আমি আমার থ্রু আউট মাই লাইফ আই হ্যাভ এনজয়েড ইট, স্পেশালি ইংল্যান্ডের স্ট্রাগল টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি, এগুলোতে আমি প্রতিটা কাজে আমি এনজয় করেছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার কাছে মনে হয় স্মরণীয়। তবে আমি ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইজ নট ইজি, কারণ ইউকে এর সমস্ত ডাক্তারদের এরা রিপ্রেজেন্ট করে, এবং সেটার একটা ব্রাঞ্চ অফ প্র্যাকটিসের আমি ডেপুটি চেয়ারম্যান হিসেবে 10 বছর কাজ করেছি। সেই সুবাদে আমি স্ট্র্যাটেজিক পলিসি প্রসিডিউরের একটা লিড হিসেবে 10 বছর কাজ করেছি, এবং যেটার কারণে আমি জেনারেল মেডিকেল কাউন্সিলের টপ লেভেলের এক্সিকিউটিভদের সাথে কাজ করেছি। হেলথ ডিভিশন ইংল্যান্ড, অক্সফোর্ড ডিনারিতে আমি, রয়্যাল কলেজ অফ সার্জনস অফ ইংল্যান্ডে আমি খুব ক্লোজলি কাজ করেছি। এই জিনিসগুলো আমার কাছে ওভারঅল আই হ্যাভ এনজয়েড এ লট। আই ওয়াজ মেন্ট টু বি দ্য চেয়ারম্যান ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের, আমাদের ব্রাঞ্চ অফ প্র্যাকটিসের, কিন্তু আই স্যাক্রিফাইস দ্যাট একটা কারণে। আমি চেয়েছি আমি বাংলাদেশে আসব, কিছু সময়টা এখানে আমি ইংল্যান্ডের আদলে ব্রেস্ট সেন্টারগুলো তৈরি করব, ব্রেস্ট নিয়ে তৈরি করব, কিছু গাইডলাইন্স এস্টাবলিশ করব, টেকনোলজি ট্রান্সফার করব, মডার্ন ম্যানেজমেন্ট। ব্রেস্ট ক্যান্সার যে শুধু ব্রেস্ট ফেলে দেওয়া, এর বাইরেও যে ক্যান্সার ম্যানেজমেন্ট রয়েছে, এগুলোর যত ধরনের অপশন ইংল্যান্ডে অ্যাভেলেবল রয়েছে, বাংলাদেশে আমি এস্টাবলিশ করব। আমি একসাথে বিএম এর লিডের জব কাজ করব, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ এগুলো করব, দ্যাট ওয়াজ ইম্পসিবল। আমাকে হার্ড চয়েস, ইট ওয়াজ এ রিয়েলি চ্যালেঞ্জিং চয়েস যে আমি কোন দিকে যাব। Yes, sir. আমি মনে করি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি যে বাংলাদেশে এখন আমার বেশিরভাগ সময়টা আমি দিতে পারছি ইংল্যান্ডে কাজ করার পাশাপাশি, আই এম রিয়েলি এনজয়িং ইট এ লট। এবং এই সিদ্ধান্তটা আমি যে নিয়েছি, ইংল্যান্ডের সময়টা, বিএমএ আমার রোলটা, আমার ইংল্যান্ডের থ্রু আউট জার্নি, এবং আমার বাংলাদেশে পুরো সময়টা আমার জন্য স্মরণীয়। আসলে ধন্যবাদ। স্যার খুব সুন্দর বলেছেন। স্যার, আপনার আশাটা বাস্তব হোক, আমরা সবাই এই দোয়াটা করি। একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে আমাদের এক্সিসের যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে স্যার কোনো মেসেজ দিতে চান কিনা স্যার আপনি? ধন্যবাদ। I have to say you guys are doing a tremendous job, really commendable job. এই মেডিকেল এক্সেস মেডিকেল স্কুল যেভাবে এডুকেশনাল অ্যাক্টিভিটি করেছে, আমরা অনেকে লেকচার বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করেছি, অনেকেই করেছেন। তাদের লেকচার গুলো আমি নিজেও টাইম টু টাইম এনজয় করেছি। ফ্যান্টাস্টিক জব। এই কোভিড এর মধ্যে একটা ইটস এ নিউ নর্ম, এই অনলাইন এডুকেশনাল সিস্টেম, এবং তার আগে থেকেও ছিল, কিন্তু এটা অনেক বেগ পেয়েছে, অনেক স্পিড আপ হয়েছে। আমি আশা করব ইন ফিউচার এই 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 গুড ইফোর্টটা কন্টিনিউ করার জন্য, এবং এবং এটা মাধ্যমে
শুধু দেশে নয়, এগুলো থেকে বাইরের মানুষও কিন্তু অনেক কিছু শিখতে পারবে যারা মেডিসিনের সাথে ইনভলভ। এবং শুধু বাংলাদেশের সব জায়গায় যাতে এই লেকচার গুলো বা ইন্সপিরেশনাল টক গুলো বা অল সোর্স অফ একাডেমিক এবং নন একাডেমিক রিলেটিং টু মেডিকেল সায়েন্স, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো অ্যাক্সিস যেভাবে কাজ করে যাচ্ছে, এই জন্য তাদেরকে আমি অবশ্যই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। And I have to say you guys are really doing a great job and keep it up. ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে। আসলে আসলে স্যার আমাদের স্টুডেন্টরা স্যার যেরকম কাজ করছে এক্সিসে, তার থেকেও স্যার আপনারা যে স্যাক্রিফাইস দিচ্ছেন নিজেদের এত ব্যস্ততার মধ্যেও, নিজেদের ক্যারিয়ারের মধ্যেও আপনারা আমাদেরকে স্যার সময় দিচ্ছেন, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া স্যার। আজকে আনন্দের সহিত স্যার বলতে হয়, যখন সিলেট থেকে একটা স্টুডেন্ট আপনার ঢাকার সিলেটে বসে আপনি ঢাকায় থেকে স্যার যে লেকচারটা দিচ্ছেন সেটা সে পাচ্ছে, এবং সে যখন মেসেজ দিয়ে বলছে থ্যাংক ইউ ফর দিস প্ল্যাটফর্ম, সেটা আসলে আমাদের জন্য অনেক বড় কিছু। আমরা স্যার এক্সিস এর মাধ্যমে সেই প্ল্যাটফর্মটুকু দেওয়ার চেষ্টা করেছি, এবং আশা করি ভবিষ্যতে সেটি থাকবে। স্যার একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি স্যার এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার, এবং যারা আজকের প্রোগ্রামটি এতক্ষণ ধরে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রামটি স্যার এখানে শেষ করছি। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।